জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই শুনানি হবার কথা রয়েছে। মামলায় ওবায়দুল কাদের ছাড়া বাকি আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। আসামিরা সবাই পলাতক আছেন। এছাড়া জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এ বিষয়ে আজ শুনানি হতে পারে। এছাড়া আজ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ। আরো খবর জানাতে যোগ দিচ্ছি তার সঙ্গে। মাইনুল, আমাদেরকে জানাবেন শুনানির কি কি খবর আছে আপনার কাছে? দুটি মামলার কিন্তু একটা অভিযোগ গঠন এবং অপরটিতে আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এবং অভিযোগ গঠনের যে মামলাটি রয়েছে, এই মামলাটি ওবায়দুল কাদের সহ 7 জন। সেই মামলায় নাসিম রয়েছেন, ছাত্রলীগের নেতারা রয়েছেন, যুবলীগের নেতারা রয়েছেন। এবং এই মামলায় কিন্তু আজ যেমনটা বলছিলাম যে আগে, যে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল আগেই। আজ কিন্তু সে অভিযোগ গঠনের উপর বা চার্জ গঠন হবে এবং অর্থাৎ বিচার শুরু হবে কি না এই শুনানির উপরে কিন্তু নির্ভর করছে। এবং এই শুনানি হয়তো আজকে রাষ্ট্রপক্ষ যদি শুনানি করেন, পরবর্তীতে আসামিপক্ষ শুনানি করবেন এবং এরপর কিন্তু ট্রাইব্যুনাল একটি আদেশের জন্য কিন্তু একটা দিন নির্ধারণ করবেন। এবং তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে তার মধ্যে রয়েছে উস্কানি, রয়েছে হামলা, যে ঘটনা ঘটেছিল হামলার, সেই ঘটনার পেছন থেকে নেতৃত্বের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এমন বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এই সকল অভিযোগের ভিত্তিতেই কিন্তু প্রসিকিউশন তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছিল এবং তার পরবর্তী আমলে নেয়। পরবর্তীতে এই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তাদের পক্ষে আইনজীবী, যেহেতু সব আসামি পলাতক রয়েছেন, তাদের পক্ষে আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছে এবং তার উপস্থিতিতে কিন্তু আজ অভিযোগ গঠনের শুনানি হবে। এবং এছাড়াও আরও একটি মামলার কথা বলছিলাম, যে মামলাটিতে মূলত মোহাম্মদপুরের মামলা, যে মামলায় মোহাম্মদপুরে জুলাই-আগস্টে যে হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হত্যাকাণ্ডের ঘটনায় চার্জ বা আনুষ্ঠানিক যে অভিযোগ ফর্মাল চার্জ, তা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। সেই বিষয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এই মামলায় তাপস নানক সহ মোট 28 জনকে আসামি করেছে প্রসিকিউশন এবং তাদের বিরুদ্ধে মোহাম্মদপুরে যে ঘটনা ঘটেছিল জুলাই-আগস্ট 18-19 তারিখ সহ অন্যান্য দিনগুলোতে, সেই দিনগুলোতে মানুষ হত্যা এবং নির্দেশদাতা, পেছন থেকে উস্কানি দেওয়া, এই সকল বিষয়ের অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এই সব মিলে এই সকল মামলা কিন্তু আজ শুনানি হবে। এছাড়া আশুলিয়ার যে মামলাটি রয়েছে, সেই মামলায় মোট মরদেহ পোড়ানোর মামলাটি, সেখানে 6 জনের মরদেহ পোড়ানো হয় এবং মোট 7 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। যে 6 জনের মরদেহ পোড়ানোর কথা বলা হচ্ছে, এর মধ্যে একজন তখনও জীবিত ছিলেন, তবে তাকে বলা যায় যে আহত অবস্থায় অন্যান্যদের সাথে তাকেও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়। এই মামলার যে বিভৎস ঘটনা, এই ঘটনায় কিন্তু মামলাটি একদমই শেষ পর্যায়ে রয়েছে। আর যুক্তিতর্ক উপস্থাপন হবে। এর আগেও কিন্তু আরও 2 দিন কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে এই মামলায়। এবং এই যুক্তিতর্ক উপস্থাপনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি রায়ের জন্য একটি দিন ঠিক করবেন এবং রায়ের জন্য দিন ঠিক করবার সেদিন কিন্তু এই মামলার রায় ঘোষণা হবে। অর্থাৎ আরও একটি মামলা কিন্তু একদমই দ্বার প্রান্তে রয়েছে, জুলাই-আগস্টের মামলার রায়ের জন্য অপেক্ষমান বলা যায়। ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শেষ হচ্ছে আজ। শুনানির পাশাপাশি আজ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে ইসি। এদিকে নির্বাচন কমিশনে বিকেলে আবারও যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। অপেক্ষাধীন আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিকত্ব নিয়ে। এ বিষয়ে আবেদনের এখনো কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাকি প্রতিনিধিরা। এদিকে 8ম দিনের শুনানিতে মোট 112 জনের আপিলের শুনানি হয়। এর মধ্যে 45টি আপিল মঞ্জুর হয়েছে এবং নামঞ্জুর হয়েছে 37টি। এ নিয়ে 8 দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন প্রায় 400 জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে 9 জন প্রার্থীর। এছাড়া অপেক্ষমান রয়েছে 21টি আবেদন। এবারে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে।
নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। ফারজানা, আমাদের জানাবেন শেষ দিনে কতজন প্রার্থীর আপিল শুনানি করবে কমিশন? এছাড়াও আজ বিএনপির ইসিতে যাবার কথা রয়েছে, সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? ইসিতে আপিল শুনানির আজকে শেষ দিন এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজ ৩৫ জনের আপিল শুনানি হবে। পাশাপাশি আরও ৩০ জন আছেন যাদের আপিল শুনানি মুলতবি করা হয়েছিল, তাদেরটিও আজকে হবে। অর্থাৎ সব মিলিয়ে ৬০ থেকে ৬৫ জনের আপিল শুনানি আজ হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এবার কিন্তু ৭২৩ জনের মনোনয়ন বাতিল করে দিয়েছিল রিটার্নিং কর্মকর্তা, এবং এর বিপরীতে আমরা দেখেছি ৬৪৫ জন নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। এবং এই ৬৪৫ জনের মধ্যে ইতোমধ্যেই কিন্তু ৪০০ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন গত ৯ দিনের শুনানিতে, এবং আজ শেষ দিন, আজ বাকিদের আপিল শুনানি হবে। এবং এর মধ্যে আমরা দেখেছি আপিল শুনানিতে ৪ জনের বৈধতা নির্বাচন কমিশন বলেছে যে তাদের মনোনয়ন অবৈধ, অর্থাৎ ৪ জন তাদের বৈধতা হারিয়েছেন বা প্রার্থিতা হারিয়েছেন। এর মধ্যে আমরা যেমনটি দেখেছি গতকাল কুমিল্লা ৪ আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর বিপরীতে বিএনপির প্রার্থী যিনি ছিলেন মুন্সি, মঞ্জুরুল হাসান মুন্সি, তার কিন্তু প্রার্থিতা বাতিল করা হয়েছিল। এবং মঞ্জুরুল হাসান মুন্সি এবং হাসনাত আবদুল্লাহ একে অপরের বিরুদ্ধে তারা আপিল করেছিল। এক্ষেত্রে হাসনাত আবদুল্লাহর আপিলটি টিকে যায় এবং মঞ্জুরুল হাসান মুন্সির আপিলটি নির্বাচন কমিশন নাকচ করে দেয়। এক্ষেত্রে তিনি প্রার্থিতা হারান এবং হাসনাত আবদুল্লাহটা বহাল থাকে। এছাড়াও আমরা দেখেছি ঢাকা ৯ আসনের যে প্রার্থী তাসনিম জারা, তিনি আপিল শুনানির প্রথম দিনই তার মনোনয়ন ফেরত পেয়েছিলেন। এছাড়াও যদি বলি হেভিওয়েটের মধ্যে কক্সবাজার ২ আসনের যে প্রার্থী যে হামিদুর রহমান আজাদ, তিনিও কিন্তু মনোনয়ন ফেরত পেয়েছেন। এছাড়াও আমরা দেখেছি নাগরিকের যে মান্না, তিনি বগুড়া ৬ আসন থেকে তার নাগরিকত্ব ফিরে পেয়েছেন। এরা ছিল যে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন, অনেকেরই ১০০% ভোটারের স্বাক্ষরের অভাবে তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছিল, তবে নির্বাচন কমিশনে তারা আপিল করে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং এবার কিন্তু দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপের বিষয়টি নির্বাচন কমিশন খুব গুরুত্ব দিয়ে দেখছে। এবং গতকাল কিন্তু দ্বৈত নাগরিকত্বের শুনানির সময় কিন্তু আমরা দেখেছি দ্বৈত নাগরিকত্বের এই বিষয়ে এনসিপি এবং বিএনপির আইনজীবীর মধ্যে এক ধরনের হট্টগোল তৈরি হয়। তবে নির্বাচন কমিশন যেটি বলছে যে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি থাকলে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এবং আমরাও দেখেছি যে অন্যান্য শুনানির তুলনায় দ্বৈত নাগরিকত্ব বা ঋণ খেলাপির শুনানিগুলো কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে হচ্ছে। আজকের শুনানি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং কিছুক্ষণ পর আমরা আরো তথ্য দিতে পারবো। মৌটুসী, ধন্যবাদ ফারজানা আপনাকে। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার। দীর্ঘ ৫ দশকের বেশি সময় ধরে ভোটের পথে আসেনি চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসার নারীরা। এক পীরের নসিহতের প্রভাব আজও বহন করছেন তারা। তবে এবার তারা মন বদলাতে চান। আসন্ন নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান নারী ভোটাররা। আলামিন ভুঁইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন, যেখানে নারী ভোটার রয়েছেন ১০,৫৯৯ জন, যাদের কেউই ভোট দিতে কেন্দ্রে যাননি গত ৫ দশকেরও বেশি সময়। এলাকার প্রবীণদের কাছ থেকে জানা যায় ১৯৬৯ সালে এখানকার গ্রামগুলোতে কলেরা মহামারী দেখা দিলে ভারতীয় এক পীর নারীদের পর্দার আড়ালে থাকার পরামর্শ দেন। এরপর থেকে আর ভোট কেন্দ্রে যাওয়া হয়নি কারো। জনপুরের হুজুরে নিষেধ করছে, এই কারণে আমরা দেখছি যে এলাকা থেকে কোনো মহিলারা ভোট দেয় না। হুজুরে কইছে মহিলা ভোট হইতো না। তারপরে এই এলাকা দিয়াঙ্গ ১৬ নম্বর ইউনিয়নেতে ভোট দেয় না। অনেকে অবশ্য বলছেন নিষেধ মেনেই তারা এতদিন ভোট কেন্দ্রে যাননি, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের কেউ উৎসাহিতও করেনি। বাড়ি বাড়ি এসে এখনো কেউ বলে নাই যে কেন্দ্রে যাওয়ার জন্য। আমি নিজে ভোট দেই নাই, কেন্দ্রে গিয়া অফিসারের করে গেছে আমার এই মার্কায় ভোটরা মারি দেন। তবে এবার নিয়ম ভাঙতে চান নারী ভোটাররা। নিজের ভোট নিজেই কেন্দ্রে গিয়ে দিতে চান, নির্বাচিত করতে চান তাদের জন্য যোগ্য প্রতিনিধি। এবার যদি আলহামদুলিল্লাহ যাইতে পারি। নারীদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা। মহিলাদেরকে আমাদেরকে খুব আশ্বস্ত করছে। আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে আমাদের ইনশাল্লাহ মহিলারা উপস্থিত হবে। ওয়ার্ডে ওয়ার্ডে মহিলা সম্মেলন করে উঠান বৈঠক করে আমরা মহিলাদের কাছে এই প্রতিশ্রুতি পাইছি যে ওরা ম্যাক্সিমামই রাজি হয়েছে যে তারা ভোট দিবে। ৫ দশকের সামাজিক বিশ্বাস ভেঙে এবার ব্যালটের পথে আসেন কিনা রূপসার নারীরা, সেটি এখন দেখার অপেক্ষা। মনিরা কাজুরি, ৭১। নির্বাচনী হাওয়া বইছে ঢাকার পার্শ্ববর্তী উপজেলা সাভারে। ঢাকা ১৯ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত জোটের মধ্যে। তাই দেশের দ্বিতীয় সর্বাধিক ভোটারের এই আসনটি
নিজেদের দখলে রাখতে মরিয়া বিএনপি। জামায়াত চাইছে প্রথমবারের মতো শিল্পাঞ্চল অধ্যুষিত এই আসনে জয়লাভ করতে। দলীয় নেতাকর্মীরাও তাদের নিজ প্রতীকের প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী। রায়ান বিন আমিনের প্রতিবেদন। নির্বাচনী আমেজে সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা 19 আসন। এই আসনে মোট ভোটার 7,47,000। দেশের দ্বিতীয় সর্বাধিক ভোটারের এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ের আশা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচিত হয়ে নাগরিকদের নিরাপত্তা, চাঁদাবাজ মুক্ত এবং বাসযোগ্য সাভার গড়াই হবে তার প্রধান লক্ষ্য। শুধু রাস্তাঘাটে উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ভবন, এইটাই কোনো একটা এমপি কাজ হতে পারে না। একটা এলাকাকে সভ্যভাবে নিয়ন্ত্রণ করা এবং সেখানে যাতে মানুষের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা, চাঁদাবাজি এইসব কন্ট্রোল না করতে পারলে আমার মতো লোক এমপি হয়ে লাভ থাকে। আমি তো 2 বার আগে এমপি হয়েছি। ঢাকার গুরুত্বপূর্ণ এই আসনটি নিজেদের দখলে রাখতে মরিয়া বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও। বিভক্তি ছাড়াই সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছেন। ধানের শীষ মার্কা ভোট দিয়ে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। দীর্ঘ 17 বছর পর হয়তো তারা নিজের ভোটটা তারা নিজেরা দিতে পারবে। ঘরে ঘরে, দোকানে পাটে, চার দোকানে, বিভিন্ন জায়গায় যখনই যাই ভোটাররা তখনই আমাদের সাথে সাড়া দেয়। আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া জামাত এনসিপি জোট। প্রার্থী করা হয়েছে জামাতের ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আফজাল হুসাইন। তিনি জানান, জিততে পারলে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের পাশাপাশি ক্লিন এবং গ্রিন নগরী হিসেবে সাভার আশুলিয়াকে গড়ে তোলা হবে। নির্বাচিত হতে পারলে জামাত ইসলামীর কেউ এই পর্যন্ত চাঁদার সাথে সম্পৃক্ত নয় এবং এই আসনটাকে চাঁদামুক্ত একটা আসনে পরিণত করবো, এলাকাটাকে চাঁদামুক্ত এলাকা পরিণত করবো ইনশাল্লাহ। আমরা ঢাকা 19, সাভার এবং আশুলিয়াকে একটি সুন্দর, ক্লিন এবং গ্রিন নগরী হিসাবে গড়ব। তবে এনসিপির সাথে 30 আসন সমঝোতার মধ্যে রয়েছে ঢাকা 19। এই আসনে এনসিপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলছানা ফারুক। জামাতের নেতাকর্মীরা বলছেন, বিএনপির হেভিওয়েট প্রার্থীর বিপরীতে এনসিপির প্রার্থী খুব একটা সুবিধা করতে পারবে না। ঢাকা 19 সংসদীয় আসনটিকে অন্য কাউকে ছেড়ে দিতে হবে, তাহলে সংগঠনের সিদ্ধান্ত আমরা মেনে নেব। কিন্তু এখানে আমাদের যারা অপোজিশন পার্টি যারা আছে, যারা কাজ করছে, সেই প্রার্থীদের সাথে মোকাবিলা করার ক্ষেত্রে জামাত ইসলামীর প্রার্থী আফজাল হোসেন ভাইয়ের বিকল্প অন্য কোনো দলের প্রার্থী আছে বলে আমি মনে করি না। শিল্পা অধ্যুষিত এই আসনটি গড়ে উঠেছে 7টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে। রায়ান বিন আমিন, 71, সাভার। সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ভোগান্তিতে পড়েছেন রোগীরা। শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালের চিকিৎসা সেবা আংশিকভাবে ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ইন্টার্ন চিকিৎসকরা জানান, শুক্রবার রাতে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা করলে এক নারী ইন্টার্ন চিকিৎসক আহত হন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। যদিও হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসা সেবা ঠিক রাখতে মিড লেভেল সহ অন্যান্য ডাক্তাররা সেবা দিচ্ছেন। তবে হাসপাতাল পরিচালক জানান, এরই মধ্যে ঘটনার তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছেন দ্রুত এই চিকিৎসকরা কর্মস্থলে ফিরবেন। সিলেট ওসমানী মেডিকেল ইন্টার্নদের ওপর হামলার ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি, এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, কি পরিস্থিতি দেখছেন সেখানে? এছাড়া কি বলছেন ইন্টার্ন চিকিৎসকরা? এতে ভোগান্তিতে পড়া রোগী ও স্বজনরাই বা কি বলছেন, জানাবেন আমাদের। মৌতুষী, আপনাকে ধন্যবাদ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা যে কর্মবিরতি পালন করছে, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। এবং আপনাকে বলে রাখি, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় হসপিটাল এবং এখানে চিকিৎসক সংকট, জনবল সংকট, আর এখানে ইন্টার্নি চিকিৎসক আছেন প্রায় 300-র উপরে। কিন্তু ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতির কারণে যেটা হচ্ছে যে মরার উপর
সারা গা এই অবস্থা হয়েছে। যারা সিলেটের বাইরে থেকে যারা রোগীরা আছেন চিকিৎসা নিতে চিকিৎসা সেবা নেওয়ার জন্য এসেছেন, তারা অনেকেই ভোগান্তিতে পড়েছেন এবং হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে মিড লেভেলের চিকিৎসক সব তারা সেবা দিচ্ছেন। আমরা দেখেছি, আমরা ভোর 6টা থেকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছি। আমরা এখানে দেখেছি সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে রোগীরা এসেছেন এবং অনেকেই চিকিৎসা নিচ্ছেন, কিন্তু এটা পর্যাপ্ত নয়। এখানে জনবল সংকট, প্রায় 300 যারা ইন্টার্নি চিকিৎসক যারা রোগী আসার পর প্রথমে যারা তারা রোগীদেরকে দেখেন, তাদের সংকটের কারণে আপনি বুঝতেই পারতেছেন এখানের অবস্থা অনেকটা হজবরল হয়ে গেছে। এবং আপনি জানেন যে গতকালকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তার ইন্টার্নি চিকিৎসকদেরকে নিয়ে বসেছিলেন 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এরপর তিনি সাংবাদিকদেরকে বলেন যে তিনি আশা করছেন খুব শীঘ্রই তারা এই প্রত্যাহার করবে কর্মবিরতি, কিন্তু আজকে রবিবার এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে দুপুর 12টার দিকে ইন্টার্নি চিকিৎসকরা তারা বসবেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। যদি হাসপাতাল তাদের কর্মবিরতির মধ্যে আছে যে তারা যে তারা চিকিৎসা প্রদানের সুষ্ঠু পরিবেশ চান এবং আরও কিছু দাবি আছে। তো তারা বলেছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ দিদার। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্পন্ন এবং যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে হবে। সকাল 9টায় সাভারের বিরুলিয়া নৌবাহিনীর স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনকালে তিনি কথা বলেন। অভিভাবকদের উদ্দেশ্যে নৌপ্রধান আরও বলেন, শিশুদের গুণগত শিক্ষার পাশাপাশি মানবিক ও নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্ব দিতে হবে। এ সময় ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের কর্মকর্তা এবং স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাত দুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত সহ বিভিন্ন অভিযোগে ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সিফাত ফারুকে। আরো খবর নিতে যোগ দিচ্ছি তার কাছে। সিফাত, জানাবেন সেখানের পরিস্থিতি কি দেখছেন, এছাড়া ছাত্রদলের নেতারাই বা কি বলছেন আর তাদের কর্মসূচি নিয়ে ইসি কি বলছে, জানাবেন আমাদের। মৌটুসী, আমি এই মুহূর্তে অবস্থান করছি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মূল ফটকের ঠিক সামনে। সকাল প্রায় 10:30 নাগাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন যারা সদস্য তারা এখানে উপস্থিত হন এবং এখানে একই সাথে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তাদের নেতৃত্বে এখানে সবাই তারা জড়ো হন। আমরা বেশ কয়েকটি অভিযোগ নিয়ে তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন। তারা 3টি অভিযোগ তারা দায়ের করেছেন যে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। এছাড়া তাদের দ্বিতীয় যে অভিযোগ সেটি হচ্ছে বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে বলে তারা দাবি করেছেন। এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয় আমাদেরকে তারা জানিয়েছেন, ছাত্রদল যিনি সভাপতি, আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি বিশেষভাবে যেটি বলেছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য একটি অশনি সংকেত বলে তারা বলেছেন। এবং নির্বাচন কমিশনের এমন পক্ষপাতদুষ্ট আচরণের কারণে ছাত্রদলের সমস্ত যারা সংগঠনের সদস্য তারা এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে ঠিক মূল ফটকের সামনে এখানে তারা সকাল থেকেই অবস্থান করছেন। আমরা যেটি জেনেছি যে তাদের অবস্থান কর্মসূচি তারা আজকে সারাদিন পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে এবং ইসির মূল ভবনের সামনে মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও রয়েছে নিরাপত্তার স্বার্থে।
এবং আগারগাঁও নির্বাচন কমিশনের যে মূল যে সড়কে কিন্তু এখন যান চলাচল বর্তমানে বন্ধ রয়েছে, কারণ এখানে সংগঠনের প্রায় অনেক নেতাকর্মীর উপস্থিত হওয়ার কারণে পুরো রাস্তায় অনেকেই এখানে তার অবস্থান নিয়েছেন এবং যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এবং এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল সবশেষ। মৌটুসি। ধন্যবাদ সিফাত আপনাকে। গাইবান্ধায় কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় 20 বস্তা রাসায়নিক সার জব্দ হয়েছে। শনিবার রাতে জেলা শহরের কদমতলী এলাকা থেকে সারসহ অটো ভ্যানটি জব্দ করে কৃষি বিভাগ। স্থানীয়রা জানান, সদর উপজেলার তুলসীঘাট বাজার থেকে কামারজানি নেয়ার পথে কদমতলী এলাকায় অটো ভ্যানটি জব্দ করে সদর উপজেলা কৃষি অফিসে খবর দেওয়া হয়। কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে 20 বস্তা সার সহ অটো ভ্যানটি জব্দ করে। গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সারা দেশে শনিবার ও রবিবার দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে চুয়াডাঙ্গায় বাড়ছে রোটা ভাইরাস, ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর সংখ্যা। হাসপাতালের একজন নার্স জানান, প্রতিদিন 70 থেকে 80 জন ভর্তি সহ থাকছে 5 গুণ বেশি রোগী। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে বেড, ওষুধ ও স্যালাইনের সংকট দেখা দিয়েছে। রোগীরা মেঝেতে চিকিৎসা নিচ্ছে। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কনকনে ঠান্ডা বাতাস আর কুয়াশায় তাপ অনুভূত হচ্ছে না। দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। নিরাপত্তা, জনবল সংকট সহ নানা প্রতিকূলতায় চালু হচ্ছে না 100 থেকে 250 শয্যায় উন্নীত হওয়া নরসিংদী জেলা হাসপাতাল। প্রতিদিনই এই হাসপাতালে রোগী বাড়ছে, কিন্তু এর বিপরীতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। মোবারক হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। 100 শয্যার এই জেলা হাসপাতালে প্রতিনিয়তই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে অন্তত 2 শতাধিক রোগী। সারা দেশের মধ্যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাসপাতাল হওয়ায় প্রতিদিনই নরসিংদী সহ আশেপাশের জেলা থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। শয্যা সংকটের পাশাপাশি অপর্যাপ্ত লোকবলের কারণে চিকিৎসকরা কাজ করতে পারছে না। রোগীদের অভিযোগ, চিকিৎসা না পাওয়ায় ঢাকা যাচ্ছে বেশিরভাগ রোগী। দীর্ঘদিন আগে 2-3 বছর আগেই এটা বাস্তবায়ন করেছেন এবং এটা কাজ কমপ্লিটও হয়েছে, কিন্তু বহুদিন যাবৎ এটা কার্যকর করা হচ্ছে না, যার কারণে আমাদের নরসিংদীবাসীর জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিদিন 1 থেকে 150 রোগী এটা মাঝে ভর্তি, বিছানা ছাড়া 15 শুয়ে থাকে। এই বিল্ডিংটা চালু করলে আমাদের জন্য, আমাদের রোগীর জন্য অনেক উপকৃত হতো। ওইটা চালু হলে আমাদের অনেক উপকার হবে। বেডের যে ফ্লোরের যে রোগীগুলান থাকে সেটা আমাদের অনেক উপকার হবে, আমাদের ঢাকা যেতে হবে না, আর্থিক সাশ্রয় হবে। আর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 100 শয্যা চালানোর মতো লোকবল বর্তমানে বরাদ্দ নেই। 250 শয্যায় উন্নত সেবার প্রতিশ্রুতি থাকলেও চিকিৎসক, লোকবল, নিরাপত্তা কর্মী সহ আনুষঙ্গিক সংকট সমস্যার সমাধান না হলে কাজে আসবে না সেটিও। একটা হাসপাতাল শুধু হাসপাতালে রেডি হলেই হয় না, ওই বেডের এগেনস্টে আরো অনেকগুলো যন্ত্রপাতি থাকে। তো সেই লজিস্টিক যে সাপোর্টটা, সেই সাপোর্টটা এখনো হাসপাতাল কর্তৃপক্ষ পায়নি, সেই জন্য ওনারা আমাদের থেকে হস্তান্তর নিচ্ছে না। আমাদের যে জনবল, যে নতুন ভবনের জন্য যে জনবল, সেটি পোস্ট সিজনের কাজ আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়াধীন আছে এবং আমরা সেই জনবল প্রাপ্তি এবং আমাদের নিরাপত্তার জন্য আনসার সদস্য চেয়েছি। সেই আনসার সদস্য আমার পাওয়ার প্রক্রিয়াধীন, আমরা কিছুদিনের মধ্যে আনসার সদস্য পেয়ে যাব এবং অন্যান্য লজিস্টিক এবং আমাদের আসবাবপত্র, ফার্নিচার সেগুলো প্রক্রিয়াধীন, এবং তাহলে আমরা অল্প কিছুদিনের মধ্যে আমাদের হাসপাতালটি চালু করতে পারবো। 250 শয্যা চালু হলে মিলতে পারে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউর মতো আধুনিক চিকিৎসা সেবা। তাই দ্রুত সময়ের মধ্যে সংকট নিরসন করে হাসপাতালটি চালু করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে নরসিংদীবাসী। শরীফ আজাদ প্রীতম, 71। নাটোরে সরকারি খাল অবৈধভাবে মাদ্রাসা, মসজিদ, মন্দিরের নামে লিজ নিয়ে পুকুরের মতো মাছ চাষ করার কারণে বিলের পানি নামছে না। ক্ষতিগ্রস্তরা আরও জানান, বিলে অবৈধ জাল দিয়ে মাছ ধরা এবং পানি সরতে বাধা দিচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী। জলাবদ্ধতার কারণে রোপা আমন চাষে দেরি হচ্ছে, এতে শস্য উৎপাদন ব্যাহত হওয়ায় শঙ্কা করছেন কৃষকরা। বুলবুল আহমেদের প্রতিবেদন।
হালতিবিলের তেঘরিয়া এলাকায় জিয়া খাল। 3 লাখ টাকায় তেঘরিয়া মসজিদের নামে সরকারি এই খালটি লিজ দেওয়া হয়েছে। কৃষকদের অভিযোগ, চাষ করা মাছের জন্য আটকে রাখা হয়েছে হালতিবিলের পানি। এতে রোপা আমনের ভরা মৌসুমে ধান চাষ হচ্ছে না। বিল জুড়ে অবৈধ জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। পানি আটকা দিয়ে মাছ ধরে তাহলে তো পানি নামতে দেরি হবে। এমনি তো আমরা 10 দিন বিছুন চাইতে দেরি পড়ে গেছি। গরিব আর যা বাট করবো পানিও তুলতে দেয় না, দাগে দিয়ে দেয় তারা। ভালোভাবে সব জাত কাটে টেটে দিয়ে পানি টানি নামা দিলে আমরা মনে করেন যে ফসলটা খুব ভালোভাবে করতে পারবো। শুধু হালতিবিল নয়, সদর উপজেলার বলদখাল, ডাঙ্গাপাড়া এলাকায়ও দেখা গেল খাল লিজ দেওয়ার একই পদ্ধতি। এখানেও মাদ্রাসা ও মন্দিরের নামে লিজ দেওয়া হয়েছে সরকারি খাল। গোটা নাটোর জেলায় প্রায় 40টি খাল এরকম লিজ দেওয়া হয়েছে। নেট যদি দেয় তাহলে মনে করেন যে আমরা কোনো মাছই মারতে পারি না। এক কথা পানির যে পোকাগুলো আছে সে পোকাগুলো নেটের মধ্যে আটকা পড়ে যায়। ভাদাল মারা বলে একটা ওষুধের নাম, আর একটা ডিংডং, এই দুইটা মিক্স করে দিলে এই কচুরিগুলো লাল হয়ে আস্তে 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 মরে মাটির সাথে লেগে যাবে, শিকড় থাকবে না। জোলার যদি সংস্কার হয় তাহলে আমরা খুব তাড়াতাড়ি আবাদ করতে পারবো, সময় মতো আবাদ করতে পারবো। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ লিজে এবং অবৈধ জালে মাছ ধরা রোধে অভিযান চালানো হচ্ছে। আর জেলা প্রশাসক বললেন, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু নলডাঙ্গায় তাদের মৎস্য অফিসের লোকবলের অভাব রয়েছে, সে কারণে তারা বলেছে যে হয়তো এখানে একটু মনিটরিং তাদের কম হয়েছে, কিন্তু তারা এই বিষয়ে সতর্ক আছে। মসজিদ মাদ্রাসার নামে যে সমস্ত লোকজন অপদখলের চেষ্টা করেছে তাদেরকে আমরা উচ্ছেদ করেছি এবং এটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য কাউকে কোনোভাবেই ছাড় না দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। অভিযোগের অপেক্ষা না করে জেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা নাটোরের ভুক্তভোগী কৃষকদের। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। এই মুহূর্তে সিরদাপ মিলনায়তনে কথা বলছেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। ব্যক্তির মানসিকতা, তার চিন্তাধারা, সেগুলো কিন্তু ডিফারেন্সটা মেক করে। সুতরাং সেই ধরনের মানুষগুলোকে যদি আমরা জুডিশিয়ারিতে নিয়ে আসতে পারি তাহলে জুডিশিয়ারি সত্যিকার অর্থে স্বাধীন থাকবে, একই সাথে এফিশিয়েন্ট হবে এবং একই সাথে তারা দানবেও পরিণত হবে না। আমরা সুদিনের জন্য একটা রক্তাক্ত বিপ্লব অতিক্রম করে এসেছি। আমরা সামনে স্বপ্ন দেখছি, ইনশাল্লাহ সামনের বাংলাদেশ ভালোর দিকেই যাবে। এই জুডিশিয়ারি যেটা নিয়ে আমাদের এত স্বপ্ন, সেটা একটা ফাংশনাল, ভাইব্রেন্ট, এফিশিয়েন্ট জুডিশিয়ারি হবে, এই প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। এবারে বলবার জন্য সুপ্রিম কোর্টের আরেকজন আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।